আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় লিসেনার্স। আমি তানভীর তুষার। আমার বাসা গাইবান্ধা। ঘটনাটা আমি শুনেছি মাহিন ভাইয়ের কাছ থেকে। তিনি পেশায় ছিলেন একজন অ্যাম্বুলেন্স চালক। ঘটনার শুরু 2015 সালে। ঢাকার একটা নামকরা মেডিকেল থেকে তিনি একটা লাশ বহন করার ভাড়া পান। লাশ নিতে হবে ঢাকা থেকে বগুড়া, এটাই তার কাজ। কর্মজীবনে বহুবার তিনি এই কাজ করেছেন। এক প্রকার জীবনের রুটিন হয়ে গেছে। ঠিক রাত 9:30টায় তিনি লাশ আনতে চলে যান মেডিকেল মর্গের সামনে। যত অ্যাম্বুলেন্স চালক আছে লাশ তোলার আগে তাদের প্রথম কাজ লাশ দেখে নেয়া। তাই যথারীতি মাহিন ভাইও লাশ দেখে নিতে কফিনের ঢাকনা সরান। সাথে সাথেই তিনি যেন একটা ধাক্কা খান। এত বিভৎস লাশ তিনি তার কর্মজীবনে কখনো দেখেননি। লাশের মুখ বিকৃত হয়ে দুই চোয়াল যেন ভেঙে গেছে, চোখের কোটর যেন দুইটা গর্তে পরিণত হয়েছে, চামড়া ঝুলে খুলে পড়েছে জায়গায় জায়গায়। লাশের মাংস পচা গন্ধে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এক মুহূর্তের জন্য আঁতকে উঠে পিছনে সরে আসেন তিনি। একজন লোক ওনার দিকে এগিয়ে এসে বলেন, ভাই, ছেলেটা আমাদের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তাকে কবর দেওয়া হয়েছিল। একটা পারিবারিক আইনি জটিলতার কারণে কবর থেকে আবার তুলে তাকে পোস্টমর্টম করার জন্য এখানে আনা হয়েছে। মাহিন ভাই লোকটাকে জিজ্ঞেস করেন, কতদিনের লাশ তোলা হয়েছে? লোকটা ওনাকে বলেন, প্রায় 20 দিনের লাশ তোলা হয়েছে এবং এখানে কদিন ছিল তাই লাশের এই অবস্থা। এরপরে ওনারা লাশের সব ফর্মালিটি শেষ করে কফিনে ভালো করে পেরেক মেরে লাশের কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। লাশের সাথে ছিল 3 জন লোক। তারা লাশের সাথে পেছনে ওঠেন। মাহিন ভাই আর তার এক সহযোগী সামনে বসে আল্লাহর নাম নিয়ে রওনা দেয় তারা। টেকনিক্যাল থেকে সাভারের মোড় পর্যন্ত তাদের জ্যামে পড়তে হয় এবং প্রায় রাত 11:30 বেজে যায়। সব কিছু ঠিক ছিল, প্রতিবারের মতোই স্বাভাবিক। মাহিন ভাই আর তার সহযোগী নিজেদের মাঝে কথা বলছেন। মাঝে মাঝে ঢাকা বগুড়া হাইওয়েতে তারা পাশ দিয়ে বাস ট্রাক ছুটে চলছে ঢাকা অভিমুখে। ওনারা টাঙ্গাইল মির্জাপুর পার হয়ে যাচ্ছেন। যারা এই রাস্তায় চলাচল করেন তারা জানেন এখানে দুই পাশে আবাদি জমি আর মাঝে হাইওয়ে, এবং হাইওয়ে দুই পাশে বড় বড় গাছ। সেদিনের হালকা চাঁদের আলো আর রাতের গাড়ির হেডলাইট মিলে এক আলো আধারী পরিবেশ করে তুলেছিল হাইওয়ের দুপাশের গাছের সারিতে। ওনার গাড়ি তখন 85 কিলোমিটার বেগে চলছিল। হঠাৎ ধপ করে একটা জোরে শব্দ করে গাড়ি কেঁপে উঠল। মনে হলো গাড়ির ওপরে কোনো ভারী কিছু একটা জোরে এসে পড়েছে এবং গাড়ির গতি হুট করে কমে গেল। অবাক ব্যাপার হচ্ছে, মিটারে 80-র ওপরে গতি দেখাচ্ছে, কিন্তু মনে হচ্ছে গাড়ির গতি 30-এর ওপরে হবে না। সব নীরবতা ভেঙে সবাই যেন চমকে উঠলো এক মুহূর্তে। পেছন থেকে একজন বলে উঠল, ভাই, কি হলো গাড়িতে? কি পড়লো ওপর থেকে? মাহিন ভাই বলল, মনে হয় শুকনো ডাল ভেঙে পড়েছে। মাহিন ভাইয়ের পাশে বসে থাকা ওনার সহযোগী বলল, মাহিন ভাই, এটা ডাল মনে হলো না। শব্দ শুনে মনে হলো 20-30 কেজি ওজনের বালির বস্তার মতো কিছু পড়েছে। মাহিন ভাই গাড়িতে সিগন্যাল দিয়ে রাস্তার পাশে দাঁড় করালেন গাড়ি। কি হলো এটা দেখার জন্য। উনি আর ওনার সহযোগী গাড়ি থেকে নামলেন। নামার সময় মাহিন ভাই হাতে অ্যাম্বুলেন্সের মেঝে পরিষ্কার করার জন্য যে ঝাড়ু থাকে সেটা নিয়ে নামলেন। তিনি ঝাড়ু দিয়ে গাড়ির ওপরে এপাশ ওপাশ নাড়ালেন। ঠিক তখনই তার ঝাড়ুর সাথে প্রচন্ড জোরে একটা ভারী কিছুর ধাক্কা লাগলো। এরপরেই যেন সবকিছুই উধাও, আর কিছু নেই গাড়ির ওপরে। এমনকি একটু আগে গাড়ির ওপরে এত ভারী একটা কিছু পড়েছে যে তার চিহ্ন পর্যন্ত নেই। কারণ এত জোরে ডাল ভেঙে পড়লে ওপরে দাগ হয়ে যাওয়ার কথা, বা ডালটাই গেল কই? আর ঝাড়ুর সাথে যেটা ধাক্কা খেলো সেটাই বা কি তাহলে? ওনাদের দুজনের কাছে ব্যাপারটি ঠিক ভালো লাগলো না। অবাক হয়ে গাড়িতে বসে আবার গাড়ি চালাতে শুরু করলেন। পেছনে থাকা একজন বলে উঠলেন, ভাই, কি পড়েছিল গাড়িতে? মাহিন ভাই বলল, নেমে তো কিছুই দেখতে পেলাম না, মনে হলো ওখানে কিছু নেই। আবার গাড়ির গতি এবং সবকিছু ঠিক। মনে হচ্ছে যেন একটু আগে ঠিক কিছুই ঘটেনি। স্বাভাবিকভাবেই গাড়ি চালাতে থাকেন মাহিন ভাই।
প্রায় 10 মিনিট গাড়ি চালানোর পরে হঠাৎ তার সহযোগী আস্তে করে মাহিন ভাইকে বাম পাশের লুকিং গ্লাসে তাকাতে বলেন। মাহিন ভাই লুকিং গ্লাসের দিকে তাকিয়ে অবাক হয়ে যান। একটা বিশাল দেহি কালো কুকুর রাস্তার পাশের সেই গাছের সারির পাশ দিয়ে গাড়ির পেছনে একটানা ছুটে চলেছে। পেছনের গাড়ির হেডলাইটের আলো আর অপর পাশ থেকে আসা হেডলাইটের আলোতে আবছা যতটুকু দেখা যাচ্ছে কুকুরটাকে, মাহিন ভাইয়ের মনে হলো এমন কোনো কুকুরের অস্তিত্ব বাস্তব জগৎ থাকতে পারে না। বিশাল দেহ, চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছে, যেন চোখের ভাষা বলে দিচ্ছে এই রাগের অন্য মাত্রা, যেন সামনে পেলে এক মুহূর্তে ছিঁড়ে ফেলবে তাদের। আসলে কুকুর তাদের ফলো করছে কিনা এটা দেখার জন্য মাহিন ভাই গাড়ির গতি কমিয়ে দেন। দেখেন কুকুরও তার দৌড়ের গতি কমিয়ে দিয়েছে। গাড়ির গতি বাড়িয়ে দেন, দেখেন কুকুরও গাড়ির সাথে দৌড়ে তার গতি বাড়িয়ে দিয়েছে। মাহিন ভাই আরো লক্ষ্য করেন কুকুরের গায়ে সরাসরি হেডলাইটের আলো পড়ছে না। মনে হয় কুকুরের দেহ ঘিরে তার চারপাশে একটা ঘন কালো অন্ধকার জমাট বেঁধে আছে। প্রায় 5 কিলোমিটার এভাবে আসার পর দেখেন কুকুরটা নেই, কিন্তু শুরু হয় আর এক অদ্ভুত সমস্যা। মনে হলো গাড়ির ওপরে কিছু একটা বারবার আঁচড় কেটে চলেছে। ভেতরে সবাই তখন ভয়ে অনেকটা জড়সড় অবস্থা। পেছনের একজন হাত দিয়ে গাড়ির ছাদের ভেতর থেকে 2 বার জোরে থাপ্পড় দেন। ওপরের আঁচড়ের শব্দ থেমে যায়, আবার কিছু পরেই সেই শব্দ শুরু হয়। মাহিন ভাই নিজেও প্রচন্ড ভয় পেয়ে যান। গাড়ি থেকে নামার সাহস পর্যন্ত তার নেই এখন। এত বছরের কর্মজীবনে এই প্রথম তার এত ভয় কাজ করছে। হঠাৎ একটু পরে শব্দ থেমে যায়। তারপরে শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। এবার লাশের কফিনের ভেতর থেকে আসতে থাকে সেই আঁচড়ের শব্দ। এবার যেন ভয় পেয়ে বসে সবার মাঝে প্রবল বেগে। তারা ভয়ে অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে আছে, যেন কি হচ্ছে এই বিষয়ে কথা বলার শক্তি বা সাহস কোনোটাই তাদের নেই। পেছন থেকে একজন মাহিন ভাইকে বলল, ভাই গাড়ি থামান, কফিনের ভেতরে শব্দ আরো বেশি হচ্ছে, এখানে থাকা যাচ্ছে না আর। মাহিন ভাই আবার রাস্তার পাশে গাড়ি থামালেন। সবাই নেমে পড়লেন গাড়ি থেকে। হাইওয়ে দিয়ে গাড়ি সব ছুটে চলেছে তাদের আপন গতিতেই। পৃথিবী যেন ঠিক তার মতো স্বাভাবিক, কিন্তু পৃথিবীর মাঝে আজ এই ছোট্ট অ্যাম্বুলেন্সটাই এই 5 জন মানুষের কাছে আজ বড় অস্বাভাবিক। গাড়ি থেকে নামার পরে শব্দটা থেমে যায়। লাশের সাথে থাকা 3 জন মাহিন ভাইকে বলেন, ভাই এভাবে তো লাশের সাথে যাওয়া যাবে না। তারা মাহিন ভাইকে বলেন গাড়ির পেছনে অস্বাভাবিক রকমের একটা কুকুর দৌড়ানোর কথা। মাহিন ভাইয়ের সহযোগী বললেন, আমরাও কুকুর দেখেছি, আপনারা ভয় পাবেন বলে বলি নাই। মাহিন ভাই বললেন, শব্দ যেহেতু থেমে গেছে আমরা আবার রওনা দিই আস্তে আস্তে। সবার চোখে মুখে পানি দিয়ে আবার যাত্রা শুরু হলো। কিছু সময় আর কোনো সমস্যা নেই, স্বাভাবিকভাবেই সবকিছু চলছে। এরপরে যখন তারা যমুনা সেতুতে ওঠে তখন আবার সেই শব্দটা শুরু হয়। এবার যেন শব্দটা হচ্ছে কেউ ভেতর থেকে কফিনের ঢাকনা খুলে ফেলতে চাচ্ছে। পেছন থেকে একজন জোর গলায় দোয়া পড়া শুরু করে দিয়েছে, কিন্তু কিছুতেই কিছু থামছে না। সবার মনে হচ্ছে আজ রাতে এই গাড়ির মাঝে কোনো এক প্রলয় আসতে চলেছে। ভয়ে ভয়ে একজন বলে উঠল, ভাই গাড়ি থামান। বলতে বলতেই একটা মাংস পচা গন্ধে ভরে উঠল সারা অ্যাম্বুলেন্স। গন্ধটা এত তীব্র যে নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে সবার। মাহিন ভাই তখন একটা ঘোরের মাঝে ব্রিজ থেকে নেমে একটা বাজারের মতো জায়গায় এসে গাড়ি রাস্তার পাশে থামিয়ে দেন। তিনি শুধু বুঝতে পারেন কেউ তাকে টেনে বের করার চেষ্টা করছে গাড়ি থেকে। তিনি এক লাফে গাড়ি থেকে বের হয়ে মাটিতে শুয়ে পড়েন। ততক্ষণে বাজারে থাকা কিছু দোকানি আর ট্রাক ড্রাইভার তাদের দিকে ছুটে আসেন, তাদের দোকানে নিয়ে যায় আর পুরো ঘটনা শুনেন। এরপর তারা বলেন, যেহেতু প্রায় ভোর হতে চলেছে আপনারা এখানে অপেক্ষা করেন, ফজরের আজান দিলে এরপরে রওনা দেবেন। তারা দোকানে বসে সবাই একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। এর কিছু সময় পরে দূর থেকে একটা আজানের ক্ষীণ সুর ভেসে আসে। তারা সহ কয়েকজন ট্রাক চালক সাহস করে অ্যাম্বুলেন্সটার দিকে এগিয়ে যায়। দেখেন লাশের কফিনের ঢাকনা খুলে পাশে পড়ে আছে আর লাশের সেই বিভৎস মুখটা বের হয়ে আছে। ওনারা তাড়াতাড়ি ঢাকনা লাগিয়ে দেন কফিনের। এরপরে আবার যাত্রা শুরু করেন। ঠিক একইভাবে তারা বাড়িতে এসে পৌঁছান। এরপরে লাশ নামিয়ে দিয়ে মাহিন ভাই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এবার ওনার সাথে ঘটনা শুরু ঠিক এখান থেকেই। মাহিন ভাই বেশ কিছুদিন আর অ্যাম্বুলেন্স চালান না। 1 সপ্তাহ পরে আবার তিনি অ্যাম্বুলেন্স চালানো শুরু করেন। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার তিনি খেয়াল করতে শুরু করেন। তিনি রাতে যখন একা গাড়ি চালান ঠিক সেই সময়ে তিনি গাড়ির মাঝে সেদিনের সেই দম বন্ধ করা গন্ধটা পান। এরপরে তিনি গাড়ি রাস্তার সাইডে দাঁড় করিয়ে নেমে পড়লেই দেখেন সবকিছু একদম স্বাভাবিক। গাড়িতে কোনো গন্ধ নেই, সব আগের মতোই আছে। এভাবে কিছুদিন চলার পরে মাহিন ভাইয়ের এটা একটা
অভ্যাস হয়ে যায়। কিছুদিন পরে তিনি একদিন রাতে এক রোগীকে বাসায় নামিয়ে দিয়ে আসার পথে আবার সেই গন্ধটা পান। প্রতিবারের মতোই স্বাভাবিকভাবেই গাড়ি থেকে নামতে যাবেন, এমন সময় খেয়াল করেন সেই কফিনটা তার গাড়ির পেছনে রাখা। আবার কফিনের মুখটা খোলা, সেই বিভৎস চেহারার লাশটা শুয়ে আছে তার ভেতরে। এটা দেখে এক মুহূর্তে ভয়ে তার শরীর শক্ত হয়ে যায়। তিনি গাড়ি থেকে বের হয়েই মাটিতে লুটিয়ে পড়েন একটা চিৎকার দিয়ে। এরপরে আর কিছুই তার মনে নেই। যখন জ্ঞান ফেরে তিনি দেখেন একটা বাড়ির বারান্দায় শুয়ে আছেন তিনি। চারিদিকে দিনের আলো, তার মাথায় পানি ঢালা হচ্ছে। তিনি উঠেই বলেন, আমি তো গাড়িতে ছিলাম, আমি এখানে আসলাম কি করে, আমার গাড়ি কই? তখন এক বৃদ্ধ তাকে বলেন, তোমার চিৎকার শুনে আমরা কজন রাস্তার দিকে এগিয়ে যাই, দেখি গাড়ির পাশে তুমি পড়ে আছো, তাই তোমাকে তুলে এখানে নিয়ে এসেছি। সমস্যা নেই, তোমার গাড়ি ঠিক জায়গাতেই আছে। কি হয়েছিল রাতে? তিনি একটু পানি খেয়ে লোকটাকে সব বলেন। বৃদ্ধ লোকটা তাকে বলেন, বাবা, তোমার মনে হয় এই গাড়ি চালানো ছেড়ে দেওয়া উচিত। মাহিন ভাই এই বিষয় নিয়ে আর কোনো কথা না বলে তাদের ধন্যবাদ দিয়ে গাড়ি নিয়ে বাসায় ফিরে আসে। উনি সিদ্ধান্ত নেন যে অ্যাম্বুলেন্স চালাবেন না। তিনি অ্যাম্বুলেন্স চালানো ছেড়ে দেন ঠিকই, কিন্তু ঘটনাগুলো তাকে ছেড়ে দিল না। 5 দিন পর তিনি খেয়াল করেন তার ঘরের জানলার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় পর্দার পেছনে একটা ছায়া মূর্তির অস্তিত্ব দেখতে পান তিনি। মনে হচ্ছে একভাবে দাঁড়িয়ে আছে, একটুও নড়ছে না। পাশে ঘুমিয়ে থাকা তার স্ত্রীকে ডাক দেন, কিন্তু তিনি কোনো সাড়া দিচ্ছেন না। এক প্রকার কৌতূহল নিয়েই তিনি জানালার কাছে যান। তখনও স্পষ্ট ছায়া মূর্তিটা ঠিক একইভাবে দাঁড়িয়ে। তিনি সাহস করে জানালার পর্দাটা সরাতেই তার চোখের সামনে থেকে যেন ছায়া মূর্তিটা হাওয়ায় মিলিয়ে গেল। ভয়ে জানালা ছেড়ে এক লাফে সরে আসলেন তিনি। তার স্ত্রী তখন শব্দে ঘুম থেকে জেগে উঠে বললেন, কি হয়েছে? তিনি কিছু বলেন না, যদি পরিবারের লোকজন ভয় পায়। পরদিন থেকে তিনি জানালা বন্ধ করে দেন ঘুমানোর সময়। কিন্তু সমস্যা আরেকটা দেখা দেয় তখন। ছায়া মূর্তিটা তখন তিনি তার রুমের মাঝে দেখতে পান। মনে হয় এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তিনি চিৎকার করে ওঠেন, সাথে সাথে সবাই চলে আসে। পাশে থেকে তার স্ত্রী উঠে বসে, কিন্তু রুমে কেউ কিছু দেখতে পান না। সবকিছু স্বাভাবিক। এভাবে চলতে থাকে বেশ কিছুদিন। মাহিন ভাই দিন দিন অসুস্থ হতে থাকেন। এক পর্যায়ে তার বাড়ির লোকজন এক হুজুর নিয়ে আসেন। হুজুর এসে তাকে পানি পড়া দিয়ে যান। এরপরে 1 মাস সবকিছু ঠিকঠাক, কিন্তু হঠাৎ একদিন তার স্ত্রী ঘুমের মাঝে চিৎকার করে ওঠেন। মাহিন ভাই ওনাকে শান্ত করে বলেন, কি হয়েছে? মাহিন ভাইয়ের স্ত্রী তখন তাকে বলেন, আমার ঘুম ভেঙে গেছে, পাশ ফিরেছে, আর তখন হঠাৎ দেখি একটা ছায়া মূর্তি ঠিক যেন মনে হলো আমার দিকে তাকিয়ে আছে। এরপর থেকে পরিবারের সবাই মিলে ছায়া মূর্তিটা দেখা শুরু করলো। সাথে কিছু অদ্ভুত ঘটনা শুরু হয়ে গেল তাদের সাথে। বাড়ির পাশে থেকে মাঝরাতে কোনো মেয়েলি কণ্ঠে কান্নার শব্দ ভেসে আসে প্রায় দিন। এমন করুণ সে কান্নার সুর, শুনলে মনে হয় যেন নিজেকে ভেতর থেকে একদম ভয়ে শূন্য করে দেয়। বাড়ির পাশে ফিসফিস করে কেউ কিছু বলছে, এমন একটা কথা শুনতে শুরু করে সবাই। বাড়ির কোনো দরকারি জিনিস এক জায়গায় রাখলে তার খুঁজে পাওয়া যায় না। কিছুদিন পরে ভোরে উঠান থেকে সেই জিনিসগুলো একদম অক্ষত অবস্থায় পাওয়া যায়। আবার সেই হুজুরকে ডেকে আনা হয়। তিনি বলেন, এটা আমি ঠিক করতে পারবো না। তাদের এক মাদ্রাসার ঠিকানা দেন। ওখানে এক বড় হুজুরের কথা বলেন, তিনি এটার সমাধান করতে পারবেন। আপনারা কালকেই তার সাথে কথা বলেন, দেখা করেন। খুব বেশি দেরি করে ফেললে বড় বিপদ হতে পারে। আর রাতের বেলা বাড়ির পাশে যা কিছু হোক, কেউ ঘর থেকে বের হবেন না। কিন্তু ঠিক সেই রাতেই ঘটে আরেক রোমহর্ষক ঘটনা। রাতের খাবার খেয়ে তারা সবাই যথারীতি যে যার রুমে যে ঘুমিয়ে পড়েন। হঠাৎ একটা তীব্র মাংস পচা গন্ধে মাহিন ভাইয়ের ঘুম ভেঙে যায়। তিনি পাশে থাকা তার স্ত্রীকে ডেকে তোলেন। তার স্ত্রী উঠে খেয়াল করেন পুরো রুম একদম গন্ধে ভরে গেছে, যেন নিঃশ্বাস আটকে মারা যাবার অবস্থা। মাহিন ভাই উঠে জানালার কাছে যান, যে জানালাটা খুলে দিলে গন্ধ বের হয়ে যাবে, এটাই তিনি ভাবেন। ঠিক যখনই জানালাটা খুলেছেন, বাহির থেকে আসা হালকা আলোয় দুজনেই স্পষ্ট দেখতে পান রুমের ফ্যানের সাথে একটা পচা গলিত লাশের দেহ ঝুলে রয়েছে। আর সেই দেহ থেকে কিছু চামড়া আর মাংস যেন খসে খসে পড়ছে মেঝেতে। মাহিন ভাইয়ের আর বুঝতে বাকি রইল না এটা সেদিনের সেই অর্ধ গলিত লাশ। এদিকে মাহিন ভাইয়ের স্ত্রী একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পাশের রুম থেকে মাহিন ভাইয়ের বাবা মা দৌড়ে এসে দরজায় কড়া নাড়তে থাকেন। মাহিন ভাই এক দৌড়ে দরজা খুলে দেন। সাথে সাথেই যেন রুমের ভেতরে সেই অর্ধগলিত লাশটা উধাও হয়ে যায়।
কিন্তু তার বাবা মা রুমে ঢোকার পরেও তারা সবাই মিলে সেই মাংস পচা গন্ধটা পান। তিনি তার বাবা মাকে সবকিছুই বলেন। এরপরে তারা সবাই মিলে এক রুমে বসে রাতটা কাটিয়ে দেন। সকালবেলায় মাহিন ভাই সেই মাদ্রাসায় যান। সেখানে সেই হুজুরকে তিনি সব ঘটনা খুলে বলেন। হুজুর তাকে বলে, আজ মাগরিবের নামাজের পরে আমি তোমাদের বাড়িতে যাব। সেদিন মাগরিবের নামাজের পরে সেই হুজুর মাহিন ভাইয়ের বাড়িতে আসেন। সেই হুজুর বাড়িতে ঢোকার সাথে সাথেই চারিদিকে এমন একটা নিস্তব্ধতা শুরু হয়ে গেল, ঠিক ঝড় আসার পূর্ব মুহূর্তে যেমন সবকিছু একদম থমকে যায়। হুজুর মাহিন ভাইয়ের রুমে গিয়ে বসলেন। তিনি মাহিন ভাইকে বলেন, কিছু শক্তিশালী খারাপ জিন তোমাদের পুরো পরিবারের ওপর প্রভাব ফেলেছে। তোমার কি মনে আছে তুমি একটা অর্ধগলিত লাশ নিয়ে গিয়েছিলে হাসপাতাল থেকে? মাহিন ভাই অনেকটা অবাক হয়ে যায়। এই ঘটনা উনি কাউকে বলেননি। আর এই হুজুরের সাথে তার দেখা আজ সকালে। তিনি এই বিষয়ে হুজুরকে কিছু বলেননি। অনেকটা অবাক হয়ে তিনি হুজুরের দিকে তাকিয়ে বলেন, হ্যাঁ। হুজুর তাকে বলেন, ওই লাশের কবর থেকে এক মুঠো মাটি আনতে হবে এবং সেটা আনতে হবে রাতে। আর তোমাকে একা যেতে হবে কবরের মাটি আনার জন্য, এবং সেটা খুব তাড়াতাড়ি করতে হবে, বড় কোনো ক্ষতি হবার আগেই। হুজুর সেদিন বাড়ি বন্ধ করে দেন আর বলেন, এটা 3 দিন কার্যকর থাকবে, তবে রাতে বাড়ির বাইরে কেউ যাবেন না। পরদিন মাহিন ভাই আর হুজুর বগুড়ার সেই বাড়ির দিকে রওনা দেন। গ্রামে আসার পরে তিনি লাশের সাথে থাকা 3 জন লোকের একজনের খোঁজ পান। তাকে পুরো ঘটনা খুলে বলেন। এরপর থেকেই সেই লোকটি মাহিন ভাইকে এমন একটা ঘটনা বলে যেটা শুনে হুজুর আর মাহিন ভাই কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যান। আসলে এত সব ঘটনা শুরু সেই ছেলের মৃত্যু থেকেই। তার আত্মহত্যার পরে তাকে কবর দেয়া হয় বাড়ি থেকে একটু দূরে একটা বাঁশ ঝাড়ের নিচে। কবর দেওয়ার 3 দিনের পরে মাঝরাতে বাড়ি থেকে এক লোক বাহিরে বের হয়। তিনি উঠোন থেকে কবরের দিকে তাকাতেই দেখেন একটা ছোট্ট আলো কবরের পাড়ে, এবং কোনো এক মানুষের অবয়বের মতো কিছু একটা কবর খুঁড়ছে। কবরের পাড়ের সেই হালকা আলোয় তিনি দেখেন এক ছায়ামূর্তি অনবরত কোদাল চালিয়ে যাচ্ছে কবরের ওপর। ব্যাপারটিতে তিনি বেশ ভয় পেয়েছেন। বাড়ির ভেতরে যে আরো কয়েকজনকে ডেকে তুলে নিয়ে তিনি ঘটনাটা বলেন। সবাই লাঠি আর লাইট নিয়ে বের হয়। কবরের দিকে যেতেই লোকটি সব ফেলে বাঁশ ঝাড়ের পেছনে গিয়ে দৌড়াতে থাকে। বাড়ির সবার শোরগোল, আশেপাশের সব বাড়ির লোকজন বের হয়ে আসে। কবর খোঁড়া সেই লোকটাকে ধাওয়া করেন গ্রামের সবাই, কিন্তু তাকে ধরতে পারা যায় না। এরপরে তারা কবরের কাছে ফিরে এসে দেখতে পান কবরের লাশের মাথার দিকের খাড়ালগুলো তোলা, আর লাশটাও কবরে কোনাকুনি হয়ে আছে। তারা বুঝতে পারেন লাশ তোলার চেষ্টা করা হয়েছিল। তারা আবার কবর দিয়ে দেন লাশটা ঠিক করে। এরপর পোস্টমর্টম করার জন্য লাশ তোলার আগে পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু সমস্যা শুরু হয় লাশটা পোস্টমর্টম করে এনে পুনরায় আবার কবর দেবার পরে। তাকে কবর দেবার পরদিন ভোরে একজন দেখতে পায় কবরের পাশে সাদা কাফন পরা একটা লাশ পড়ে আছে। তিনি চিল্লিয়ে দৌড়ে বাড়িতে ঢোকেন। এরপরে বাড়ির সবাই বের হয়ে কবরের পাড়ে গিয়ে দেখে লাশ পড়ে আছে কবরের পাশে। কবর খোঁড়া খাড়ালগুলো পড়ে আছে কবরের এক পাশে। মনে হচ্ছে কেউ খুব যত্ন নিয়ে কবর খুঁড়ে লাশ ওপরে তুলেছে। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে কবরের কাছে কোথাও মানুষের বা অন্য কোনো পশুর পায়ের চিহ্ন নেই, এবং লাশের কোনো সমস্যা নেই। একদম সব ঠিক, শুধু লাশটা কবরের ওপরে তোলা। তারা আবার সবাই মিলে লাশটা দাফন করলো। পরদিন রাতে আবার সেই একই ঘটনা। পরদিন সকালে লাশ ঠিক আগের জায়গাতেই, এবং সবকিছুই আগের মতো। তারা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। প্রতিদিন তারা লাশটা আবার কবর দেয়। এরপরে তারা কয়েকজন সাহসী লোক কবর পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেয়। কথা অনুযায়ী সেদিন রাতে তারা গ্রামের 5 জন যুবক কবর থেকে কিছু দূরে উঠোনে দাঁড়িয়ে কবর পাহারা দেওয়া শুরু করে। সবকিছু ঠিকই চলছিল, স্বাভাবিক অন্য সব রাতের মতোই। তারাও মনে করে আজ রাতে হয়তো আর কিছুই হবে না। কয়েকজনের মাঝে ঘুমের ভাবও ধরে এসেছে। হঠাৎ একটা বিকট শব্দ হয় আর বাঁশ ঝাড় আলোকিত হয়ে যায়। সবাই এত ভয় পায় যে রাতের মতো দৌড় শুরু করে বাড়ির দিকে। পরদিন সকালে গিয়ে তারা দেখতে পায় লাশটা কয়েকটি বাঁশ এক জায়গায় করে তার উপর রাখা। দেখে মনে হচ্ছে কেউ যেন বাঁশ দিয়ে মাচার মতো আড়াআড়ি করে সুন্দর করে যত্ন নিয়ে লাশটি তার উপরে রেখে দিয়েছে। পরপর 3 দিন এই ঘটনার জন্য তারা অনেকটাই ভয় পেয়ে গেছে। কি করবে ভেবে না পেয়ে তারা মসজিদের ইমাম সাহেবকে খবর দেন। ইমাম সাহেব এসে একটা মিলাদের ব্যবস্থা করেন। এরপর আবার নতুন করে লাশটি জানাজা দেয়া হয়। এরপর আবার কবর দিয়ে দোয়া করে দেয়া হয়। তখন থেকেই আর কোনো সমস্যা হয়নি। ঘটনাটি শুনতে শুনতে তখন প্রায় সন্ধ্যা। মাহিন ভাই সহ গ্রামের অনেকেই হুজুরকে বললেন এই ঘটনার রহস্য কি এটা বের করার জন্য। হুজুর বলেন, আমি সব বলবো, কিন্তু তার আগে কবর থেকে তোমাকে এক মুঠো মাটি আনতে হবে। ঠিক রাত 12:30 হুজুর, মাহিন ভাই সহ আরো অনেকেই তখনও উঠোনে বসে আছে। হুজুর মাহিন ভাইকে ডেকে বললেন, সময় হয়ে গেছে, আমরা এখানেই বসে আছি, তুমি নিয়ে আসো।
তিনি মাহিন ভাইকে এক গ্লাস পানি পড়ে দিলেন, 3 ভাগের 2 ভাগ খেতে বললেন, আর 1 ভাগ মাহিন ভাইয়ের শরীরে ছিটিয়ে দিলেন। যাবার আগে মাহিন ভাইকে বললেন, তুমি মাটি নেবার সময় অনেক অস্বাভাবিক কিছু হয়তো দেখতে পাবে, কিন্তু ভয় পাবে না, তোমাকে তোমার কাজ করতেই হবে। আর মাটি নিয়ে আসার সময় পেছনে যাই ঘটুক একেবারে তাকাবে না। ভয়ে ভয়ে মাহিন ভাই তখন কবরের উদ্দেশ্যে রওনা দিল। তিনি যতই কবরের দিকে হাঁটছেন ততই মনে হচ্ছে তার শরীর ভারী হয়ে যাচ্ছে, পা যেন উঠতে চাচ্ছে না, মনে হচ্ছে কেউ পা মাটির দিকে টেনে রেখেছে। ভয়ে আস্তে আস্তে কবরের যখন অনেকটাই কাছে গেলেন, তখন চাঁদের আলোয় বাঁশঝাড়ের ভেতরে হালকা আলো আধারিতে কবরটা দেখে যেন ভয়ের একটা ঠান্ডা স্রোত বয়ে গেল শরীর বেয়ে। ঠিক তখনই প্রচন্ড একটা দমকা বাতাস এসে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। মাটিতে পড়া অবস্থায় দেখতে পেলেন কাল বৈশাখী ঝড়ের মতো আশেপাশের সব গাছগুলো যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। বাঁশ ঝাড়ের বাঁশের মাথাগুলো যেন বাতাসের তোড়ে মাটি ছুঁয়ে যাচ্ছে বারবার। অনেক ভয়ে আর কষ্টেই উঠে দাঁড়ালেন তিনি। মনোবল শক্ত করে আবার হাঁটা দিলেন কবরের দিকে। এলোমেলো বাতাস যেন থামছেই না, মনে হচ্ছে সবকিছু ভেঙে আজ শেষ হয়ে যাবে। মাহিন ভাই ছোট একটা দৌড় দিয়ে কবরের পাশে বসলেন মাটি নেয়ার জন্য। চূড়ান্ত ভয়টা যে এখনো তার জন্য অপেক্ষা করছে এটা বুঝতে পারলেন কবরের দিকে তাকানোর সাথে সাথেই। এ কি, কবরের মাটি কই? মনে হচ্ছে কবরটা খোঁড়া, আর মাঝখানে কাফন করা সেই লাশটা, লাশের সেই মাংস খসে যাওয়া মুখটা বের হয়ে আছে। তিনি মাটির জন্য চারপাশে হাতড়াতে শুরু করলেন। হঠাৎ কবরের ভেতর থেকে কিছু একটা তার হাত চেপে ধরলো। মাহিন ভাই আল্লাহ বলে জোরে একটা চিৎকার দিলেন। সাথে সাথে তিনি দেখতে পেলেন কবরের ওপরে মাটি দেখতে পাচ্ছেন। তিনি এক মুঠো মাটি নিয়ে বাড়ির দিকে দৌড় দিলেন। পেছন থেকে ভেসে আসছে করুণ কান্নার আওয়াজ, যেটা তিনি তার বাড়ির পাশে শুনতেন। প্রচন্ড বাতাসের সাথে কান্নার আওয়াজ, আর তিনি দৌড়ে চলেছেন কবরের এক মুঠো মাটি হাতে। কোন দিকে দৌড়াচ্ছেন, কত সময় নিয়ে দৌড়াচ্ছেন তার কিছুই মনে নেই। দিক বিদিক শূন্য হয়ে দৌড় দিতে গিয়ে কিছু একটা সাথে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। আর কিছুই মনে নেই তার। চোখ খোলার পর তিনি দেখলেন উঠোনে শুয়ে আছেন পাশে হুজুর সহ গ্রামের অনেক মানুষ বসে। তখনও রাত। হুজুর তার হাত থেকে মাটিটুকু নিলেন, তাকে 1 গ্লাস পানি দিলেন খাওয়ানোর জন্য। মাহিন ভাই হুজুরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করতেই হুজুর বললেন, তুমি এই উঠোনের কোণে এসেই একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাও, এরপরে তোমাকে আমরা এখানে নিয়ে আসি, এখন আর ভয় নেই। এরপরে হুজুর সেই মাটি একটা কাঁচের বয়মে রাখেন। তার সাথে পকেট থেকে লাল সুতো বের করে কয়েকটা তাবিজ রাখলেন, আর বয়মের মুখটা বন্ধ করে দিলেন। এরপরে লাল কাপড় দিয়ে পুরো বয়মটা ঢেকে ফেললেন। তারপর কয়েকজনকে সাথে নিয়ে কবরের পাশে গিয়ে ছোট একটা গর্ত করে মাটিতে পুঁতে দিলেন। তখন সবকিছুই স্বাভাবিক ছিল। এরপরে হুজুর সহ সবাই বাড়ির উঠোনে ফিরে আসলেন। বাড়ির উঠোনে এসে হুজুর সহ সবাই আবার বসে পড়লেন। এরপরে হুজুর বলতে শুরু করলেন, আসলে মূল ঘটনাটা হলো কিছু মানুষ ব্ল্যাক ম্যাজিক করার জন্য অবিবাহিত কোনো ছেলে বা মেয়ের যারা আত্মহত্যা করেছে তাদের লাশের মাথা নেয়। এটা 3 দিনের দিন বা 7 দিনের মাঝেই তাদের নিতে হয়। আপনারা যে লোকটাকে দেখছেন তিনি এই লাশের মাথাটা নেয়ার জন্য এসেছিল। আপনারা তাকে না দেখলে তিনি লাশের মাথাটা কেটে নিয়ে যেতেন। তবে এই কবর খোঁড়ার আগে তিনি শুকরের নাড়ি ভুড়ি আর একজোড়া কবুতরের রক্ত দিয়ে একটা প্রসিডিওর করে কিছু খারাপ জিনকে তার বশে নিয়ে আসেন, আর তারা খুব শক্তিশালী জিন। এরপর তা সেই জিনদের সাথে করে নিয়ে আসেন। কিন্তু এখানে এসে যখন তিনি কাজটা ঠিকমতো করতে পারলেন না, তখন সেই জিনদের দিয়ে আপনাদের ক্ষতি করানোর চেষ্টা করছিলেন। ওই সময়ে যদি একা কোনো লোক রাতে ওই কবরের পারে যেতেন, তাহলে হয়তো তিনি আর জীবিত ফিরে আসতেন না। এরপরে যখন আপনারা লাশটি নিয়ে ঢাকা থেকে বাড়িতে আসেন, সেই জিনগুলো আবার সেই লাশটা নষ্ট করার চেষ্টা করে, কিন্তু আপনাদের কারণে সেটা পারছিল না। আর মাহিনের সমস্যা হয় অ্যাম্বুলেন্সের ওপরে যখন একটা ভারী কিছু পড়ে তখন, কারণ মাহিন তখন গাড়ির সাইড দিয়ে তার অ্যাম্বুলেন্সে থাকা ঝাড়ু নিয়ে গাড়ির ওপরে কি পড়েছে তা দেখার জন্য এপাশ ওপাশ করে। একটা ভারী কিছুর সাথে ঝাড়ু ধাক্কা খায় ঠিকই, তবে তারা কিছুই দেখতে পায় না সেখানে। আসলে সে ঝাড়ু দিয়ে নিজের অজান্তেই ওই জিনদের একটা ধাক্কা দেয় আর নিজের ওপরে বিপদ ডেকে আনে। এরপরে জিনটা রাগান্বিত হয়ে তার ক্ষতি করার চেষ্টা করে। এজন্য প্রথমে তার সাথে এবং পরবর্তীতে তার পরিবারের সাথে এই ঘটনাগুলো ঘটে। আর আপনারা লাশ কবর দেওয়ার পরে লাশ ওপরে দেখতে পেতেন, এটার কারণ হলো আপনারা লাশটাকে নিয়ে এসে এভাবেই কবর দিয়ে দেন। তাই জিনগুলো তখনও চেষ্টা করতে থাকে লাশটার ক্ষতি করার জন্য। সেই জিনরা কোনো একটা কারণে লাশটা তুলতে পারত, কিন্তু কিছুই করতে পারত না। তোমরা কবর পাহারা দেওয়ার সময় শব্দ আর আলো দেখে ভয়ে চলে আসো, এটাও
এটাও জিনগুলোই করেছে, যাতে তোমরা চলে যাও এবং তারা কাজটা আবার চেষ্টা করতে পারে। যদি সেখানে তবুও কেউ থাকতো তাহলে তারও অনেক ক্ষতি হতে পারত। আর কোনো সমস্যা নেই, আমি সব ঠিক করে দিয়েছি, আর ভয়ের কিছু নেই। তারপর দিন সকালে হুজুর আর মাহিন ভাই চলে আসেন। ঘটনার এই পর্যায়ে এসে মাহিন ভাই উদাস হয়ে ওপরের দিকে তাকিয়ে থাকেন। আমি খেয়াল করলাম মাহিন ভাইয়ের চোখ ছলছল করছে। মাহিন ভাই আমাকে বলতে শুরু করলেন, জানেন তুষার ভাই, এই ঘটনা আমার আর আমার পরিবারের অবস্থা কতটা খারাপ করে দিয়েছিল। আমি সেদিন বাড়ি ফিরে আসার পরে ঘটনা সব ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু আমার জীবনটা একেবারে দুর্বিষহ হয়ে যায়। আমি দিন দিন অসুস্থ হতে থাকি। 1 বছর আমি কোনো কাজ করতে পারিনি। জমানো টাকা দিয়ে কোনো মতে দিন চলতো আমাদের। আমার চিকিৎসা, পরিবারের খাওয়া খরচ চালাতে গিয়ে বারবার মনে হচ্ছিল সেদিন মরে গেলেই বোধহয় আমার জন্য ভালো ছিল। আমি আর পরিবারের এত কষ্ট সহ্য করতে পারতাম না। সব সময় মনে হতো আমি তো ওই লাশটার কেউ না, আমি তো ওই গ্রামের কেউ না। লাশের মাথা নিতে আসা ব্ল্যাক ম্যাজিক করা সেই লোকটাকে তো আমি চিনি না, বা কোনো ক্ষতি তো আমি করিনি। তাহলে এর জন্য আমি আর আমার পরিবার কেন এভাবে শাস্তি পাবো? আমাদের সাজানো গোছানো সুন্দর জীবন কেন এমন হয়ে যাবে? এবার মাহিন ভাইয়ের গাল বেয়ে পানি পড়তে শুরু করলো। তিনি বললেন, জানেন, এমনও সপ্তাহ গেছে আমি আমার ছোট্ট ছেলের মুখে একটু ভালো খাবারও তুলে দিতে পারিনি, তার ছোট্ট ইচ্ছাগুলো পূরণ করতে পারিনি। আমি কয়েকবার আত্মহত্যার কথাও ভেবেছিলাম পরিবারের এই করুণ পরিণতি দেখে। আবার ভাবতাম আমি চলে গেলে এদের কি হবে। চোখ মুছতে মুছতে বললেন, অবশেষে আমি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করলাম, কাজে যেতে শুরু করলাম, অ্যাম্বুলেন্স ছেড়ে মাইক্রো চালাতে শুরু করলাম। আল্লাহর রহমতে আবার সুদিন ফিরে আসতে শুরু করলো। আলহামদুলিল্লাহ, এখন পরিবার নিয়ে ভালো আছি। ঘটনা শেষ করে আমাকে বিদায় জানিয়ে উনি চলে যাচ্ছেন। আমি ওনার গাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, আর মনে মনে বলে উঠলাম, আল্লাহ, তুমি ওই ব্ল্যাক ম্যাজিক করা লোকগুলোকে হেদায়েত দান করো। তাদের জন্য যেন আর কোনো সাজানো পরিবারকে এভাবে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়াতে না হয়।